আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সাথে প্রতিদিনের নিয়মিত আয়োজন দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা আবার শুরু করেছি। সো এই ধারাবাহিকতায় আমরা সর্বশেষ আলোচনা করেছিলাম হচ্ছে ন্যারেশন নিয়ে। সো এই ন্যারেশন থেকেই আজকের আলোচনা আমাদের আবার শুরু হবে। তো শুরুতেই একটু আপনাদেরকে আমার স্ক্রিনটা একটু দেখিয়ে নিতে চাচ্ছি যে আজকে আমরা আপনাদের সাথে কী বিষয়ে কথোপকথন করব। তার আগে আমি একটু সবার সাথে কানেক্ট হওয়ার জন্য জাস্ট কিছুক্ষণ সময় নিচ্ছি। সো যে যেখান থেকে আমার এই ক্লাসে জয়েন করছেন, আমি সবার কাছে একটু মন্তব্য প্রত্যাশা করছি যে আসলে আমাদের এই ক্লাসগুলো আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বা কেমন লাগে এই বিষয়গুলো নিয়ে আপনারা বেশ আমাকে উৎসাহিত করেছেন। সো সেই দিক থেকেই চিন্তা করে কিন্তু আমি ক্লাসগুলো কন্টিনিউ করে যাচ্ছি। সো যারা আমার এই লাইভ ক্লাসগুলো প্রতিনিয়ত দেখছেন বা দেখবেন, বা সরাসরি আপনারা ইউটিউব থেকে আমার এই ক্লাসগুলো দেখেন, যারা ইউটিউবে আমাদের এই ক্লাসগুলো পরবর্তীতে শেয়ার করা থাকে, ইভেন আমাদের ফেসবুক গ্রুপেও কিন্তু শেয়ার করা থাকে। সো আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের নিজেদের নিয়মিত প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারবেন। সো এই লাইভ ক্লাসগুলো হচ্ছে এক প্রকার সরাসরি লাইভ এক্সামের মতো, অর্থাৎ আপনি হচ্ছে সরাসরি এক্সাম দিচ্ছেন এরকম একটা বিষয়। সো আমরা কিন্তু শুধু ক্লাসেই নেই না, নিয়ম যেভাবে ব্যাখ্যা করি ঠিক একইভাবে নিয়মের পাশাপাশি কিন্তু আমরা এমসিকিউগুলোও সরাসরি আপনাদের সাথে প্র্যাকটিস আকারে তুলে ধরি। সো আমার সাথে যারা যুক্ত হয়েছেন, কে কোথা থেকে আমাকে একটু নক করলে ভালো হয়, আমি সবাইকে নিয়েই ক্লাসটা শুরু করতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আমাকে দেখছেন বড় ভাই খায়রুল আলম, আচ্ছা বিখ্যাত খায়রুল ম্যাথের রাইটার আর কি। আচ্ছা, প্রশান্ত পরামানিক দেখছেন আমাকে। আচ্ছা, এছাড়াও আরও অনেকেই জয়েন করছেন। সো আমি আমার আলোচনার কেন্দ্রবিন্দুটা রেখেছি হচ্ছে ন্যারেশন পার্ট 3কে কেন্দ্র করে, অর্থাৎ ন্যারেশন ইতিমধ্যে আমরা 2টা ক্লাস নিয়ে ফেলেছি। সেই 2টি ক্লাস যারা পাননি তাদেরকে বলবো যে এই ক্লাসগুলো আমি আবার রিপিট ক্লাস নিব, আপনারা সামনে দেখে নেবেন। অবশ্য আমাদের গ্রুপে কিন্তু অ্যানাউন্স করা থাকে, সেখান থেকে দেখে নিতে পারবেন। সো আমি এই ধরনের কথোপকথন আর না চালিয়ে আমি সরাসরি চলে যাব আমাদের আজকের আলোচনায়। সো আলোচনায় চলে যেতে চাচ্ছি। তো শুরু করছি আজকের লাইভ ক্লাস 31। আলোচ্য সূচি হচ্ছে ন্যারেশন অর স্পিচ পার্ট 3। আমি আছি আপনাদের সাথে আলোচনায়, আর এই আলোচনার সামগ্রিক ডেটা সোর্স আমি বলে দিয়েছি অলরেডি আপনাদের সামনে। এক্সপার্ট ইংলিশ বই থেকে আমরা আলোচনা করি। তো চলুন আমরা চলে যাচ্ছি আলোচনার কি থাকছে সেই প্রসঙ্গগুলোতে। এই 2টি বই হচ্ছে আমাদের আলোচ্য সূচি, যেখান থেকে নেই আর কি আলোচনার টপিকগুলো। তো যাই হোক, আজকে আমরা যা শিখবো সেগুলো নিয়ে কথা বলবো। রজনী আক্তার জানতে চেয়েছেন আমি কেমন আছি। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা, দীর্ঘদিন পর আসলাম তো এই জন্য আসলে অনেকের সাথে এর মাঝে কথা হয়েছে কবে ক্লাস নিব, এই তো আবার শুরু করে দিলাম আর কি। তো চলুন আমি আজকে ক্লাসে কি শিখাবো সেই বিষয়টা একটু সংক্ষিপ্ত পরিসরে বলে দিচ্ছি। আচ্ছা, আমরা শিখবো হচ্ছে আজকের ক্লাসে অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ বাক্যের ন্যারেশন, নেগেটিভ ইম্পারেটিভ বাক্যের ন্যারেশন, এরপরে আছে শিখবো হচ্ছে হ্যাড বেটার বা শুড যুক্ত যে সমস্ত উপদেশমূলক বাক্য রয়েছে সেগুলোর ক্ষেত্রে ইনডিরেক্ট করার নিয়ম শিখবো। এরপরে শিখবো আমরা হচ্ছে প্লিজ এবং সার যুক্ত ইম্পারেটিভ বাক্যের ইনডিরেক্ট ন্যারেশন। এছাড়াও আমরা আরও কিছু নিয়ম শিখবো, যেমন 5 নম্বরে বলছি হচ্ছে লেট আস যুক্ত বাক্যের ন্যারেশন, লেট মি দেম হিম এগুলো যুক্ত বাক্যের ন্যারেশন, অপটেটিভ বাক্যের ন্যারেশন শিখবো। প্রার্থনা বোঝাতে আমরা শিখবো অপটেটিভ বাক্যের ন্যারেশন। এরপরে শিখবো মঙ্গল কামনা বোঝাতে অপটেটিভ বাক্যের ন্যারেশন। এই মোটামুটি 9টি বা 8টি নিয়ম নিয়ে আজকে কথা বলবো। সবগুলো নিয়মই কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো এই যে টপিকসগুলো আপনাদেরকে বলে দিলাম, এই আলোকে আমরা মোটামুটি 1 ঘন্টার মতো আলোচনা করব। এই 1 ঘন্টাতে আপনারা জাস্ট ট্রাই করবেন যে কার কয়টা প্রশ্নের উত্তর হচ্ছে এইগুলো একটু মাথায় রাখার জন্য। আমাকে ইতিমধ্যে দেখতে শুরু করেছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? আমি ভালো আছি। আচ্ছা, নাইমুর রহমান দুর্জয়, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি ভাই। কি খবর তোমাদের আমাকে জানানোর চেষ্টা করবে। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনার একদম 2টি পার্ট হচ্ছে বেসিক। আজকে আলোচনা করবো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন, আর একটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন। এইগুলোর মধ্যেই আমি আবার বিভিন্ন ভাগে ভাগে সুন্দর করে স্পষ্ট করে দিয়েছি। হ্যাঁ, যেটা জানেন সবাই যে আমাদের এক্সপার্ট ইংলিশ বইগুলোতে কিন্তু এভাবেই সুন্দরভাবে সাজানো থাকে।
সো আমরা চলে যাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনে। শুরুতেই আপনাদেরকে এই ন্যারেশনের কিছু বেসিক নিয়ে কথা বলবো। ইম্পারেটিভ ন্যারেশন করার বৈশিষ্ট্য আর কি, ইম্পারেটিভ বাক্যগুলোকে কিভাবে ন্যারেশন করবেন, যে বৈশিষ্ট্যগুলো সকল ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন আমি আপনাদেরকে প্রথমে এখানে লিখেছি লিঙ্কার হিসাবে কি বসবে বলেন, টু বসবে, নট টু বসবে, অথবা দ্যাট বসবে। তাহলে আমরা দেখেন ইম্পারেটিভ বাক্যে ন্যারেশন করার সময় আমরা যখন রিপোর্টেড স্পিচ অংশের ইনভার্টেড কমাকে তুলে দিব, তখন আমরা এই যে এই তিনটা ইউজ করতে পারবো কনজাংশন হিসাবে, টু, নট টু এবং দ্যাট। তবে দ্যাটের ইউজটা ওইভাবে নেই, আমরা জাস্ট হ্যাঁ বোধক হলে টু ইউজ করবো, না বোধক হলে নট টু ইউজ করবো, এইটুকুই কাজ। আচ্ছা, এবার বাক্যের অর্থ অনুসারে আমরা আরভি অংশে মানে রিপোর্টিং ভার্ব অংশে, অর্থাৎ ন্যারেশনের প্রথমে যে অংশটা থাকে সেই অংশে আমরা পরিবর্তন হয়ে বসাবো অর্ডার, আস্ক, অ্যাডভাইস, রিকোয়েস্ট, বেক, কমান্ড, এন্ট্রিট, টেল, প্রহিবিট, ফরবিট, প্রপোজ, সাজেস্ট। এই যে অনেকগুলো শব্দ আছে দেখেন, এইগুলো হচ্ছে স্বাভাবিকভাবে রিকোয়েস্ট সেন্সে বোঝায় বা অনুরোধ, হ্যাঁ, এই আদেশ, এরকম নিষেধাজ্ঞা বা প্রস্তাব বা ক্ষমা প্রার্থনা করা, এই জাতীয় আর কি। হ্যাঁ, একজন আরেকজনের কাছে ব্যক্তিকেন্দ্রিক। সো এই শব্দগুলো কিন্তু আমাদের প্রশ্নে দেওয়াই থাকবে। আজকে কিন্তু রিটেন প্রশ্ন কিছু আলোচনা করব, দেখব রিটেন প্রশ্নগুলো কারা কতটুকু উত্তর করতে পারছেন। সো এখানে আরেকটা কথা বলেছি লাস্ট, সেটা হচ্ছে টেন্স ও পার্সন এবং অন্যান্য সকল নিয়ম ঠিক থাকে, মানে টেন্স পরিবর্তনের ব্যাপারটা এখানে আসলে নাই যদিও, আর পার্সন পরিবর্তনের বিষয়টাও ওইভাবে কাজ করে না, কিন্তু প্রয়োজন হয়। আর নিয়ম বলতে তেমন কিছু নেই, আমরা একটা উদাহরণ এখানে টেনেছি, উদাহরণটা একটু দেখে নিতে পারি। আচ্ছা, বলছি হি সেইড টু করিম গো উইথ মি, তাই তো? সো এখানে আমাকে কিন্তু বুঝতে হবে যে ইম্পারেটিভ বাক্যের ন্যারেশন মানে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে এই দিকে তাকাতে হবে। দ্যাট মিন্স রিপোর্টেড স্পিচ অংশের দিকে তাকাতে হবে। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ অংশ যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা সেই নিয়মে ন্যারেশন করছি। তাহলে দেখেন এই দিকে আমরা যদি এখানে চাই যে আক্স না লিখে আমরা এখানে লিখবো হচ্ছে রিকোয়েস্ট বা কমান্ড, এই ধরনের শব্দগুলোও কিন্তু আমরা দিতে পারবো। তার মানে টেন্স অনুসারে সেইড টু যেমন পাস্ট টেন্স, এভাবে আক্সড, এদিকে দিলে কমান্ডেন্ট, তারপর টোল্ড, এভাবে ইউজ করা যাবে। আর এখানে দেখেন ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা কি বসিয়েছি, ইনভার্টেড কমা তুলে টু বসিয়েছি, আর বাদ বাকি যা আছে সবই সেম। কিন্তু এই যে মি দেখেন এটা একটা পার্সন, এই পার্সনটা পরিবর্তন হয়ে কি হয়েছে বলেন, হিম হয়েছে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মোটামুটি ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার প্রাথমিক নিয়মগুলো। যারা দেখলেন তাদের বা না দেখছেন অনেকে হয়তো পারেন, তাদের উদ্দেশ্যে বলবো যে এমসিকিউ সলিউশনে গেলেই কিন্তু বোঝা যাবে যে আসলে কে কতটুকু পারছেন। হ্যাঁ, আচ্ছা, যারা আমাকে দেখছেন আমি সবাইকে একটু অনুরোধ করব যে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলো আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখেন এবং কিছু ফ্রেন্ডকে ইনভাইট করেন যাতে আমরা একসাথে অনেকেই পার্টিসিপেট করতে পারি। আচ্ছা, এখন দেখাবো অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ বাক্যের ন্যারেশন। তার মানে যে সমস্ত ইম্পারেটিভ বাক্যগুলো অ্যাফার্মেটিভ থাকবে সেগুলোর ন্যারেশন কি করব। ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমরা লিঙ্কার হিসাবে ইউজ করব টু, আর বাক্যের অর্থ অনুসারে আমরা রিপোর্টিং ভার্ব পরিবর্তন হবে, টেন্স পার্সন ঠিক থাকবে, পরিবর্তনের নিয়ম ঠিক থাকবে আর কি। আর একটা বিষয় আপনাদেরকে সতর্কতা দিয়েছি, এই যে এই অংশটা, এখানে সতর্কতা বলতে কেন দিচ্ছি দেখেন, অর্ডারের পর অবজেক্ট থাকলে টু বসে না, খেয়াল করেন, মানে অর্ডারের পরে টু লাগবে না, এই কথাটা মনে রাখবেন। যদি অবজেক্ট থাকে তাহলে সরাসরি অর্ডার ইউ, এরকম অর্ডার হিম, এরকম বসে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সব মিলিয়ে এত নিয়ম আলোচনা করে আসলে লাভ নেই, সরাসরি যারা এমসিকিউ সলিউশন করতে পছন্দ করেন চলে আসলাম তাদের জন্য প্রথম এমসিকিউতে। কোশ্চেন 1, আমরা প্রতিটি প্রশ্ন উত্তর করার জন্য সময় বাজেট রাখি মোটামুটি 30 সেকেন্ড, এর মধ্যে আমাদেরকে উত্তর করতে হয়। দেখি কে কে উত্তর করতে পারছেন খুব দ্রুত। কি হবে 1 নম্বর প্রশ্নের উত্তর? খুব দ্রুত আমাকে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করেন। আচ্ছা, আমার সাথে জয়েন করেছেন সাইদুল ইসলাম রিমন, এরপরে আসাদুর রহমান। হ্যাঁ, যে যেখান থেকেই দেখছেন আমি সবাইকেই বলেছি যে আমাদের প্রয়োজনে একটু, আমরা অনেক দিন ছিলাম না, এই কারণেই বলছি যে একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দিবেন প্লিজ। থ্যাংক ইউ চৌধুরী নুর ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, রজনী আক্তার উত্তর করে ফেলেছেন অলরেডি। রজনী বলেছেন হচ্ছে 1-3 উত্তর।
রজনী 1-এর 3 উত্তর দিয়েছেন। আচ্ছা, আমি উত্তরটা বলে দিচ্ছি। আসলে 1 নম্বরের উত্তর হবে 4 নম্বর। হ্যাঁ, আসলে 3 কেন হলো না দেখেন তো, 3-এ আসা হচ্ছে সেইড, তাই না? আমরা তো বলেছি যে এখানে যে শব্দগুলো থাকবে সে বা সেইড, এগুলোকে আমরা ইম্পারেটিভ সেন্স দিতে পারে এরকম কিছু শব্দ দ্বারা চেঞ্জ করব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব অংশে আমরা সেইডকে পরিবর্তন করে অর্ডার বসাতে পারবো। দ্যাটস ওয়াই এখানে উত্তর হবে অর্ডার দিয়ে। হ্যাঁ, তাহলে আসলে উত্তরটা হচ্ছে 4 নম্বর। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছেন। কেউ যদি না বুঝেন সঙ্গে সঙ্গে প্রশ্ন করবেন, আমি কিন্তু সবাইকেই দেখছি কারা আমার সাথে আছেন। প্রশ্ন 2, সময় অনলি 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে উত্তর করতে হবে। আই সেই ডু ইট। 2 নম্বর প্রশ্ন আর 1 নম্বর প্রশ্ন তো সেম প্রশ্ন, এখানে কোনো চেঞ্জ নেই, তার মানে আপনারা এটা নিয়েও কোনো মাথা ঘামানোর কিছু নেই, একই জিনিস। হ্যাঁ, আচ্ছা আমি চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্ন, অর্থাৎ একটু রিটেন প্যাটার্নের প্রশ্ন এটা। নাফিস সেইড টু রোমেল গো এ। দেখেন আমি শুধু এমসিকিউ দিলে কিন্তু অনেকে দেখেই উত্তর করতে পারি। সো দেখি আপনাদের একটু ব্রেইন স্টর্মিং করি, মাথার মধ্যে কতটুকু ক্যাচ করছে সেই বিষয়টা বোঝার চেষ্টা করি, কেমন? সো 3 নম্বর প্রশ্ন বলছি, নাফিস সেইড টু রোমেল গো অ্যাওয়ে, এটাকে আমরা কিভাবে ইনডিরেক্ট করতে পারি? আচ্ছা, খুব দ্রুত আমাকে লিখে জানাতে পারেন। আমি আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি। এখানে কিন্তু গো অ্যাওয়ে মানে হচ্ছে এখানে আমরা ইউজ করবো হচ্ছে টু, তাই তো? ইনভার্টেড কমাটা নেই আর কি, ইনভার্টেড কমাটা দিতে হবে। আচ্ছা, এখানে গো অ্যাওয়ে এইটুকের মধ্যে হচ্ছে ইনভার্টেড কমা। আচ্ছা দেখেন, তাহলে সেইটুকে পরিবর্তন করে আমরা এখানে লিখতে পারবো অর্ডার বা রিকোয়েস্টেড, মানে যে কয়টা শব্দ আমরা দেখলাম তার মধ্যে যে কোনো একটা লিখতে পারবো। সো আশা করি সবাই উত্তরটা মনে মনে ঠিক করে ফেলেছেন। এখন আমি আপনাদেরকে সরাসরি উত্তরটা শো করে দিচ্ছি। হ্যাঁ, দেখে নেন যে আসলে উত্তরটা কি হবে। আচ্ছা দেখেন, উত্তরটা হবে নাফিজা আস্কড রোমেল, অথবা আপনি এখানে অর্ডার দিতে পারেন, নাফিজা অর্ডার্ড রোমেল টু গো অ্যাওয়ে। নাফিজা অর্ডার্ড রোমেল টু গো, এক্স্যাক্টলি সঠিক উত্তর হয়েছে রজনী। আচ্ছা, আমি চলে যাব এবার পরের প্রশ্নে। পরের প্রশ্নটা হচ্ছে আপনার এমসিকিউ প্যাটার্নে দিয়েছি। আচ্ছা, প্রশ্নগুলো কিন্তু খুব সহজ, তারপরেও এগুলো প্র্যাকটিস থাকলে আপনাদের চাকরির ক্ষেত্রে বলেন বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে বলেন, আপনাদেরকে কিন্তু বাসায় বসে মডেল টেস্টের কাজটা আমি সেরে দিচ্ছি। সো আপনার এই ক্লাসগুলো যারা করবে, আমি আই থিঙ্ক তাদেরকে আর বাইরে প্রাইভেট পড়ার জন্য অ্যাটলিস্ট দৌড়াতে হবে না। আর আমার এই ক্লাসগুলো কিন্তু সম্পূর্ণটাই আমার একদম বইয়ের সাথে ম্যাচিং করে সিরিয়ালে রয়েছে। হ্যাঁ, যারা এক্সপার্ট বইটা পড়েন এরা কিন্তু খুব উপকৃত হতে পারবেন আর কি। আচ্ছা, রজনী উত্তর করেছেন অলরেডি, 4-এর উত্তর দিয়েছেন 4 নম্বর। ভুল হয়ে গেল মনে হচ্ছে। আচ্ছা, এখানে বলছি যে শি টোল্ড আস টু হারি। এখন এই প্রশ্নটা একটু পাল্টিয়ে দিয়েছি, তার মানে স্বাভাবিকভাবে প্রশ্নগুলো কিন্তু থাকে হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, কিন্তু আমি এটা দিয়েছি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হবে। সো আপনাকে এই অপশনগুলো থেকে চিন্তা করতে হবে যে কোনটা সঠিকভাবে হয়, কেমন? আচ্ছা, আরেকবার চিন্তা করেন। ইসমত, রুমা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? আচ্ছা, গল্প করব পরে, আগে উত্তর করার চেষ্টা করেন। প্রশ্ন 4, হ্যাঁ এক্স্যাক্টলি বি নাম্বার উত্তর হবে। খেয়াল করেন, এখানে আমি যদি সেই টুকে পরিবর্তন করি টোল্ড ব্যবহার করতে পারি, আর টোল্ড দিলে তো টু লাগে না, তার মানে সেই টু সমান সমান হচ্ছে টোল্ড। আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, যারা আগের ক্লাস পাননি তারা আমাদের ইউটিউবে ক্লাসগুলো সার্চ করে দেখে নেবেন, অথবা আমাদের গ্রুপেও পাবেন। আচ্ছা, আর এখানে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসবে, আর যথাযথভাবে হারি আপ মানে তাড়াতাড়ি করো, এইটা ভার্ব। সো এই ভার্বের বেস ফর্ম টু এর পরে স্বাভাবিকভাবেই বসে আছে। তার মানে আপনি অপশন থেকে প্রশ্নের দিকে খেয়াল করলে উত্তরটা পাওয়া যাবে, কেমন? সো সবাইকে অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি পরের প্রশ্নে। এইটা হচ্ছে রিটেন টুইস্ট। আপনি এবার 5 নম্বর প্রশ্নটা একটু লিখিত আকারে সলভ করবেন। যাদের লিখতে অলসতা আছে শুধু আমাকে ভিউ করছেন, আপনারা মনে মনে একটা উত্তরকে নিয়ে আসার চেষ্টা করেন, তারপর সলভ করেন। দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই একটা ক্রিয়েটিভিটি আনার চেষ্টা করি বা একটু চেঞ্জ, মানে জাস্ট এগুলো যে মডেল কেন্দ্রিক প্রশ্ন, মানে এই জাতীয় আপনি প্রশ্ন আসলে যেন সবগুলো উত্তর করতে পারেন। ওকে, আচ্ছা, হ্যাঁ আমাকে আলামিন দেখছেন, উত্তর করার চেষ্টা করেন। আসলে এইগুলো
আচ্ছা, আলামিন ইসলাম, থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি কিন্তু 5 নম্বরে শুধু কাম হিয়ার দিয়েছি, আর কিছু লিখিনি। সো একটু কঠিন মনে হচ্ছে, তাই না? যে এটা কি দিয়ে শুরু করব? সো এই জাতীয় বাক্যগুলো আপনি শুরু করবেন নিজের মতো করে, যেটা যৌক্তিকভাবে আপনি একটা রিপোর্টিং ভার্ব অংশ তৈরি করতে হবে। কেমন? আচ্ছা, শাহজাহান দেখছেন আমাদেরকে। রজনী বলছেন দ্য স্পিকার রিকোয়েস্টেড মি। আচ্ছা, স্পিকার রিকোয়েস্টেড মি, আমাকে রিকোয়েস্ট করলো টু কাম অথবা গো দেয়ার। আচ্ছা, দেখেন কাম থাকলে গো হয়, আর এখানে কামের দরকার নেই, আপনি সরাসরি গো করে দিবেন। কেমন? আচ্ছা, হ্যাঁ আসলে অনেক দিন পর লাইভ ক্লাসে আসলাম। দেখলাম যে আপনাদের অনেক রিকোয়েস্ট আসছে বারবার যে একটু ক্লাসগুলো নেওয়া দরকার। আচ্ছা, তাহলে এই প্রশ্নটার আমি উত্তরটা চলে যাচ্ছি যে এটা আসলে উত্তর কি হবে। দেখেন, এখানে কেউ যদি মনে হয় যে এখানে হিয়ের জায়গায় আপনি দিবেন দ্য স্পিকার, অথবা ইউ দিতে পারেন, অথবা আই দিতে পারেন। হ্যাঁ, এখানে আপনি যে কোনো একটা সাবজেক্টকে মন মতো ধরতে পারবেন যদি যৌক্তিকতা থাকে, অর্থগত দিক থেকে ম্যাচিং করতে হবে। আর টোল্ডের জায়গায় আপনি রিকোয়েস্ট দিতে পারেন, হ্যাঁ, অর্ডার দিতে পারেন, যেটা খুশি দিতে পারেন। জাস্ট এখানে কাজটা কি, ইনভার্টেড কমা উঠে গিয়ে টু বসাবো, এই যে টুটা বসালাম মানে ইনভার্টেড কমা উঠিয়ে, আর কাম হেয়ার থেকে গো দেয়ার। হেয়ার থাকলে দেয়ার হয়, কাম থাকলে গো হয়। ক্লিয়ার? আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে 5 নম্বর প্রশ্নটা কার কার হলো, যাদের উত্তর হয়েছে আমাকে একটু অন্ততপক্ষে রিয়াক্টেও জানাতে পারেন, আর যারা আমাকে সরাসরি উত্তর করছেন তারা তো অবশ্যই লিখে রাখবেন যে কার কয়টি হলো। আচ্ছা, এতক্ষণ আলোচনা করেছিলাম আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ ইম্পারেটিভ বাক্যের ন্যারেশন। এখন আমরা দেখব যখন কোনো বাক্যটা ইম্পারেটিভ বাক্যগুলো নেগেটিভ হয়, সো এই নেগেটিভ ইম্পারেটিভ বাক্যের ন্যারেশনগুলো কীভাবে করব। নেগেটিভ ইম্পারেটিভ বাক্যের ন্যারেশন। আচ্ছা, এর মধ্যে একটু দেখে আসি আমাদের সাথে আরও কে কে যুক্ত হয়েছেন। ইসমাইল ইংলিশ যুক্ত হয়েছেন, এরপরে মসৃণ কুসুম যুক্ত হয়েছেন। সো যারা যুক্ত হচ্ছেন আমার সাথে নিয়মিত ক্লাসগুলো দেখেন, তাদেরকে বলবো যে একটু বলছি যে আসলে রেসপেক্টের সুরেই বলছি যে লাইভ ক্লাসগুলো নিজের ওয়ালে শেয়ার করবেন, আর পাশাপাশি যখন লাইভ চলমান রয়েছে আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদেরকে একটু ইনভাইট করতে পারেন, যে নিজ নিজ জেলাটা ভারী করেন বা নিজ নিজ ক্যাম্পাসটাকে ভারী করার চেষ্টা করেন, যে আমরা সবাই মিলে এখানে প্র্যাকটিস করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে নেগেটিভ ইম্পারেটিভ বাক্যে ন্যারেশন করার কোনো পার্থক্য নেই, জাস্ট খালি আপনি এই যে মাঝখানে যে আমরা টু বসাতাম হাবোদকে, আর এখানে বসাবো নট টু, ব্যাস। এখন এখানে কিছুটা ব্যতিক্রম রয়েছে, অর্থাৎ আপনাকে এই 3টা লাইনে আমাকে একটু পড়তেই হবে আপনাদের স্বার্থে। এই 3টা লাইন যে দেখেন আমি যে লাল করে দিয়েছি, বলছি রিপোর্টিং ভার্বের পরিবর্তে যদি এখানে প্রোহিবিট বা ফরবিট ব্যবহার করা হয়, খেয়াল করেন, তার মানে আমরা যদি আরভি অংশে মানে প্রথম অংশে প্রোহিবিট বা ফরবিট ইউজ করি, তাহলে কিন্তু আমরা এখানে নট টু এর ক্ষেত্রে এই নট আর বসাবো না, শুধু টু বসাবো। কেন? কারণ ফরবিট বা প্রোহিবিট এই শব্দগুলো কিন্তু অটোমেটিক একটা বাক্যকে নেগেটিভ করে দেয়। দ্যাটস ওয়াই ওই বাক্যে আর নতুন করে নট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা নেগেটিভ ইম্পারেটিভ বাক্যে বসাবো নট টু স্বাভাবিকভাবে, কিন্তু যদি আরভি অংশে আমরা প্রোহিবিট বা ফরবিট বসাই তাহলে আর নট দিব না, শুধু টু দিব। ক্লিয়ার? আচ্ছা, এখানে উদাহরণ আছে, আমি এইটাতে না যাচ্ছি, সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের এমসিকিউতে। প্রশ্ন 6 নম্বর প্রশ্নে লিখছি দ্য ইনডিরেক্ট অফ হি সেইড টু মি নেভার মুভ ভেরি ফাস্ট। কী হবে উত্তরটা? খুব ঝটপট উত্তর চাই যারা দেখছেন আমাকে। আচ্ছা, শামিমা সুলতানা রুবি বলেছেন আমি কমেন্ট করতে পারছি না। এই তো আপনার কমেন্টস তো চলে আসছে, আমি তো পড়ছি। আচ্ছা, যারা আমাকে অফলাইনে দেখছেন অর্থাৎ ইউটিউব থেকে ডাউনলোড করে দেখছেন, তারাও কিন্তু এটা লাইভ ক্লাস স্টাইলেই কিন্তু আপনি উত্তর করে যাবেন ধারাবাহিকভাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে 6 নম্বর কি উত্তর হবে? হি সেইড টু মি নেভার মুভ ভেরি ফাস্ট। আচ্ছা, উত্তর কেউ কেউ বলেছেন এক উত্তর হবে। কি বুঝতে পারছি তো, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সব বিভিন্ন পরীক্ষাতেই কিন্তু এখন ন্যারেশন থেকে প্রশ্ন হচ্ছে। সো ন্যারেশন আপনি কোনোভাবেই ফেলে রাখতে পারবেন না, পড়তেই হবে। এক্স্যাক্টলি 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এক। দেখেন আমি এখানে যদি ফরওয়ার্ড ইউজ করি, অর্থাৎ ফরবিট থেকে ফরবেড মানে পাস্ট টেন্সে আছে, তারপর মি দিলাম, এটা অবজেক্ট ছিল, ফরবেড দিলে এখানে টু দিতে হবে না। আর এই যে এই অংশটা মুভ ভেরি ফাস্ট, নেভারের কাজটা কিন্তু এখানে ফরবেডে হয়ে গেছে। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই 6 এর উত্তর হচ্ছে এক। অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি প্রশ্ন 7-এ। উত্তর করবেন 7। সময় নিব মাত্র
30 সেকেন্ড। আচ্ছা, রুমা উত্তর করেছেন 6, কারেক্ট হয়েছে আপনার উত্তর। শাহজাহান উত্তর করেছেন থ্যাঙ্কস, আপনিও এক উত্তর করেছেন, সঠিক হয়েছে। প্রশ্ন 7 উত্তর করেন, 7 নম্বর। আচ্ছা, 7 উত্তর করতে থাকেন। এর মধ্যে আমি একটা কথা বলে নিচ্ছি, যারা শুনছেন আমাকে যে যেখান থেকেই, আমরা কিন্তু এই পুরো আলোচনাটা হচ্ছে আমাদের এক্সপার্ট ইংলিশ বইয়ের একদম ধারাবাহিক সিরিয়ালে করে থাকি। সো তাদের কাছে এই বইগুলো আছে, তারা চাইলে পুরো অধ্যায়টা পড়ে নেবেন। হ্যাঁ, কালকে কিন্তু আমরা মানে অর্থাৎ আপনাদের নেক্সট ক্লাসটা যেটা হবে, অর্থাৎ ন্যারেশনের পার্ট 4 বা লাস্ট পার্ট, সেখানে ন্যারেশনের লাস্ট পার্টে যে আলোচনাগুলো হবে সেগুলো আপনার ন্যারেশন অধ্যায় পড়ে নিলে কিন্তু সলভ করতে সুবিধা হবে। তো যাই হোক, 7-এর উত্তর হচ্ছে 3, আবার অনেকে বলছেন 4, না 7-এর উত্তর কিন্তু 3 নাম্বারই হবে। কিভাবে দেখেন তো, মাদার সেইজ থেকে আমরা যদি ফরওয়ার্ড নেই, এখানে উত্তর করতে পারবো এই দুইটা, কারণ সে বা সেইটকে পরিবর্তন করে এখানে এনেছি, তাই তো। এখন প্রশ্ন হলো এখানে সেইজ আছে, তাই না? তো তারপরে আমরা এখানে কিভাবে পাস্ট টেন্স করলাম, এটা তো আসলে উচিত না। এখানে যেহেতু সেইড নাই, তাহলে এখানে পাস্ট টেন্স করা যাবে না, ফরবিড হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা একটু সেইড করে দিতে পারি। 1 মিনিট, আমি একটু ইন্টারাপ্ট করছি। দেখেন, এখানে হবে সেইড, SAID, সেইড, মাদার সেইড। এখন আমরা মাদার ফরবিড দিলাম, আর এখানে ডু নট রান আছে, মানে নেগেটিভ আছে, সো আমরা ব্যবহার করব নট টু। কিন্তু ফরবিড দেওয়ার ফলে আর নট ইউজ করতে হবে না, শুধু টু ইউজ করতে হবে। দ্যাট মিনস উত্তর হচ্ছে 7-এর 3। অনেক ধন্যবাদ, চলে যাচ্ছি পরের প্রশ্নে। 8 এবং 9। আর দেখেন, মজার বিষয় হলো এই দুইটা প্রশ্ন কিন্তু রিটেন প্রশ্ন। সো রিটেন প্রশ্ন একটু বুঝে শুনে উত্তর করতে হবে। আমি খুব বেশি সময়ও দিব না আপনাদেরকে। কে কত দ্রুত আমাকে কমেন্ট করে উত্তরটা দিতে পারেন, আমি সেটা একটু দেখতে চাই। আচ্ছা, প্রশ্ন 8 এবং 9। 8-এ বলছে শিল্পী সেইড রায়ন ডু নট ডু ইট। দেখেন, ন্যারেশন কিন্তু কঠিন না, এগুলো আমরা ছোটোবেলা থেকেই পড়েছি, কিন্তু রিসেন্ট সময় এসে হয়তো ভুলে গেছি, বা আমাদের এগুলো ওইভাবে প্র্যাকটিস নাই, এই কারণে আমরা মনে করতে পারছি না। তো সেটা তো আমি মনে করেই দিচ্ছি, তাই তো। আচ্ছা, এক ঢিলে দুই পাখি, একদিকে মনে করাচ্ছে, আরেকদিকে আপনাদের পরীক্ষা নিচ্ছি। শিল্পী সেইড রায়ন ডু নট ডু ইট, এখানে কি ইউজ করবো দেখেন তো। সেইড থেকে আপনি যে কোনো একটা আনতে পারেন, আর ডু নট আছে তার মানে হচ্ছে নট টু আনতে পারেন, আবার ফরবিড দিলেন নট আনা যাবে না, শুধু টু আনতে হবে, তাই তো। আচ্ছা, শিল্পী অর্ডার রায়ন নট টু ডু ইট, এক্স্যাক্টলি অর্ডার দিলে আপনি নট টু দিতে পারবেন। আর আমি যদি প্রোহিবিট দেই, তাহলে আর এখানে নট টু দেওয়া যাবে না, শুধু টু দিয়েছি। ক্লিয়ার? প্রোহিবিট দিতে পারেন বা ফরবিট দিতে পারেন, একই কথা। আচ্ছা, 9 নম্বর প্রশ্ন। তাহলে 8 নম্বর তো মিলিয়ে নিয়েছেন আশা করি সবাই। এবার যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। 9, ফাদার ফরবেড মি টু গো দেয়ার। দেখেন তো, ফাদার ফরবেড মি টু গো দেয়ার, এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে সেম জিনিস, কিন্তু হ্যাঁ, সেইড টু থেকে ব্যবহার করছি ফরবেড, আর যখনই ফরবেড নিয়েছি তখনই এখানে টু হয়ে গেছে, তার মানে আর নট ইউজ করিনি, এতটুকুই ব্যাপার। আচ্ছা, গুড, আমি চলে যাব এবার নেক্সট কোশ্চেনে। 10 নম্বর প্রশ্ন, এটাও রিটেন প্রশ্ন। হ্যাঁ, রজনী সঠিক উত্তর করেছেন রিটেন, অনেক ধন্যবাদ আপনাকে। যাত্রী 10 নম্বর প্রশ্নে। দ্য টিচার সেইড স্টুডেন্ট, এখানেও আচ্ছা দেখেন তো, দ্য টিচার সেইড স্টুডেন্ট ডু নট ওয়েস্ট টাইম। বুঝতে পারতেছেন? এখানে বলছি ডু নট ওয়েস্ট টাইম, তার মানে ডু নট মানে হচ্ছে এটি ইম্পারেটিভ সেন্টেন্স। এখন যারা সেন্টেন্সই চিনেন না তাদের ব্যাপারে আবার আলাদা। সেন্টেন্স তো আমরা মোটামুটি সবাই চিনি, যেহেতু মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে, মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো ডু নট ওয়েস্ট টাইম, তো এখানে একই রকম সিস্টেম হবে, শিল্পী ফরবেড রায়ন টু ডু ইট, এক্স্যাক্টলি ইসমাত রুমা সঠিক হয়েছে আপনার উত্তর। 10 নম্বরটা আমি উত্তর চাচ্ছিলাম। সো আমি 10-এর উত্তরটা আপনাদেরকে সেন্ড করাবো, আপনাদের হয়তো লেখা শেষ এতক্ষণে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, 10 নম্বরের উত্তর হচ্ছে দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্ট। হ্যাঁ, এই যে এখানে সেইড থেকে আমরা অ্যাডভাইস ইউজ করছি, আর এখানে হচ্ছে যেহেতু অ্যাডভাইস দিয়েছি তার মানে এখানে নট টু হবে, তার মানে নট টু ওয়েস্ট টাইম। দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম, ঠিক আছে। আচ্ছা, রজনী নট হবে আর কি, একটা টি বাদ গেছে আপনার, নো লিখছেন, নট হবে। হ্যাঁ, আচ্ছা, এই ছিল হচ্ছে মোটামুটি আপনাদের সাথে
সাধারণ নিয়ম। এখন আমি আপনাদের সাথে পরের নিয়মে চলে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা যাচ্ছি পরের নিয়মে। হ্যাড বেটার বা শুড যুক্ত উপদেশমূলক বাক্যের ইনডিরেক্ট ন্যারেশন করব। এখন ন্যারেশনের টপিকসটাকে একটু দেখে নেন। আচ্ছা, হ্যাড বেটার বা শুড যুক্ত উপদেশমূলক বাক্যের ইনডিরেক্ট। তাহলে হ্যাড বেটার বা শুড যুক্ত থাকলে আমরা সেই বাক্যগুলো কিভাবে ন্যারেশন করব। অ্যাফার্মেটিভ ও নেগেটিভ উভয় প্রকার অ্যাসার্টিভ বাক্যে, অ্যাফার্মেটিভ হোক আর নেগেটিভ হোক, অ্যাসার্টিভ যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোর ক্ষেত্রে যদি হ্যাড বেটার বা শুড থাকে তাহলে আমরা ইম্পারেটিভ বাক্যের নিয়মে পরিবর্তন করব। অর্থাৎ লিঙ্কার হিসাবে আমরা টু বা নট টু ইউজ করব, লিঙ্কার হিসাবে আমরা টু বা নট টু ইউজ করব। আর টেন্স পার্সন তো আগের মতোই পরিবর্তন হবে। একটা বিশেষ সতর্কতাটা একটু মাথায় নেবে, সেটা হচ্ছে ইউ সাবজেক্ট হিসাবে এই ইউটা হচ্ছে উঠে যাবে। এই যে দেখেন লাস্ট কথাটা। হ্যাঁ, তার মানে যদি কোনোভাবে আমরা উপদেশমূলকভাবে ইউ প্লাস হ্যাড বেটার বা ইউ শুড পাই কোনো বাক্যে, তাহলে আমরা ইম্পারেটিভের নিয়মে করব এবং সেখান থেকে ইউটাকে তুলে দিব। ক্লিয়ার? আশা করি সবাই নিয়মটা বুঝতে পেরেছি। চলে যাচ্ছি উদাহরণে, অর্থাৎ ডাইরেক্ট প্রমাণ দিয়ে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করব। ওকে, আচ্ছা প্রশ্ন 11, হি সেইড টু মি ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। হি সেইড টু মি ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। এখানে সেম জিনিস না? হ্যাঁ, উত্তর করেন। আমি ওই ইম্পারেটিভের সিস্টেমে উত্তর করতে হবে। তাহলে বাড়িয়ে বলার কিছু নাই, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো 11 নম্বরটা কী হবে উত্তর? আমাকে খুব দ্রুত জানাতে হবে, এটার জন্য সময় পাবেন বেশিক্ষণ না, 20 সেকেন্ড। রজনী অলরেডি বলে ফেলেছেন উত্তরটা। রজনী বলছেন হচ্ছে 11-1। আচ্ছা, কারা কারা শেয়ার করেছেন আমাকে একটু নক করেন তো, শেয়ার ডানটা একটু করে দিয়েন। আসলে পার্টিসিপেশন বেশি থাকলে আলোচনা একটু সুবিধা হয়। আচ্ছা, রজনী বলেছেন 11-1। হি সেইড টু মি 11-1 এক্স্যাক্টলি। আমি এটাকে ভুল বলতে পারছি না, সঠিক হয়েছে। হি অ্যাডভাইসড মি টু ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এইটা নিতে পারবো কি? একই রকম তো মনে হচ্ছে না? হি আস্কড মি টু ডু দ্য ওয়ার্ক। খেয়াল করেন, দেখেন যদি কোনোভাবে এ নাম্বার উত্তর না থাকতো এ নাম্বার, তাহলে আমি সি নাম্বার নিতাম। কেমন? আসলে ব্যাপারটা হচ্ছে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, আস্কের চেয়ে অ্যাডভাইস শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আস্ক কিন্তু স্বাভাবিকভাবে ইন্টারোগেটিভে ইউজ করা হয়। আচ্ছা, তাহলে 11-র উত্তর হচ্ছে 1। কাদের কাদের উত্তর হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। গোলাম রাব্বানি আমাকে দেখছেন, অনেক ধন্যবাদ। ইসমাত রুমা উত্তর করেছেন 11-1। ঠিক আছে। যারা শুধু দেখছেন আমাকে একটু জানাবেন কেমন হচ্ছে আপনাদের রিয়াক্টের মাধ্যমে। আচ্ছা, 12 এবং 13 এই দুটি প্রশ্ন, এটাও কিন্তু আমি রিটেন আকারে দিয়েছি। হ্যাঁ, জাস্ট এটা আপনাদের ব্রেইনকে একটু সজাগ করার জন্য দিচ্ছি। হ্যাঁ, সো আমি সময় দিচ্ছি 10, এটার জন্য 20 সেকেন্ড সময় পাবেন। 20 সেকেন্ড, 20 সেকেন্ডস। চেঞ্জ দ্য নারেশন আই সেইড টু হিম। হ্যাঁ, বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা, প্রথম প্রশ্নটা কি হবে? আই অ্যাডভাইসড হিম টু গিভ আপ স্মোকিং। অবশ্যই সঠিক উত্তর হয়েছে, ভুল বলা যাবে না। আচ্ছা, আর কেউ? পরেরটা বলছি ইউ হ্যাড বেটার নট লিভ। দেখেন এটা কিন্তু আবার নেগেটিভ সেন্স আছে। হ্যাঁ, সো নেগেটিভ সেন্স মানে আমরা ওই যে ইম্পারেটিভে যা ইউজ করি, নট টু। আচ্ছা, লিভ ইউর রুম আনলক। আচ্ছা, আমি প্রথমে 12 নম্বরের উত্তরটা আপনাদেরকে সিন করাচ্ছি। দেখেন 12 নম্বরের উত্তর হচ্ছে আই আস্কড হিম টু গিভ আপ স্মোকিং, এটা হয়েছে। আচ্ছা, 13 নম্বর উত্তরটা হবে কি? একইভাবে এই যে 13 নম্বরটা আপনি যে এই যে রিপোর্টিং ভার্ব অংশ আছে পরে, তাই না? তো রিপোর্টিং ভার্ব অংশ পরে আছে, এটাকে আমরা আগে ইউজ করব। এটা তো অনেকে কনফিউজ হচ্ছেন না যে রিপোর্টিং ভার্ব অংশ পরে থাকবে কেন? যে কোনো জায়গায় থাকতে পারে। আপনার এটা রিপোর্টিং ভার্ব অংশ আগেও থাকতে পারে, পরেও থাকতে পারে, এটা কোনো প্রবলেম না। জাস্ট খুঁজে নিতে হবে। সো আমরা যদি এখানে লিখবো হচ্ছে মাই ফ্রেন্ড, যদি লিখি প্রোহিবিটেড, তাহলে শুধু টু লিভ ইউর রুম আনলক এইভাবে দিতে পারি। আচ্ছা, আর অন্যভাবে অনেকভাবে উত্তর করা যাবে। যেমন একজন উত্তর করেছেন যে মাই ফ্রেন্ড অ্যাডভাইস মি টু লিভ মাই রুম আচ্ছা, লক লিখছেন, অ্যাডভাইস মি টু লিভ মাই রুম লকড। হ্যাঁ, এটাও হতে পারে, কিন্তু
এইভাবে চেঞ্জ না করে, এটাকে আমি ভুল বলতে পারি না, রজনী আক্তার যেটা লিখেছেন আপনি। আচ্ছা, তার মানে মাই ফ্রেন্ড অ্যাডভাইস মি টু লিভ মাই রুম লকড, এটা না লিখে আমরা এটা লিখলেই বেশি সুবিধা। মাই ফ্রেন্ড অ্যাডভাইসড মি নট টু লিভ মাই রুম আনলকড। হ্যাঁ, দুইভাবে উত্তর করা যাবে, নো প্রবলেম। আচ্ছা, দেখি আমি আপনাদেরকে এখানে প্রচলিত উত্তরটা সিন করছি, মানে বিগত সালে পরীক্ষায় যেভাবে এসছিল আর কি সেটা দিচ্ছি। হ্যাঁ, মাই ফ্রেন্ড ওয়ার্নড মি, দেখেন এখানে একটা নতুন ক্রিয়েটিভ শব্দ ইউজ করছে, সেটা কি ওয়ার্ন, মানে সতর্ক করছে। এখন আমি ওয়ার্ন ব্যবহার না করে আমি যদি এখানে অ্যাডভাইস দেই, রিকোয়েস্ট দেই, অর্ডার দেই, সবগুলোই হবে। আচ্ছা, আর এই যে নট টু লিভ মাই রুম আনলক, এটা উত্তর। সো আমি মনে করি আপনারা সবাই 12-13 বুঝে ফেলেছেন। এখন চলে যাচ্ছি আপনাদের সাথে পরের নিয়মে। খেয়াল করেন, প্লিজ এবং সারযুক্ত ইম্পারেটিভ বাক্যের ইনডিরেক্ট করব। কি বললাম, নিয়মটা কি? প্লিজ এবং সারযুক্ত ইম্পারেটিভ বাক্যের ইনডিরেক্ট করব। দেখেন, কোনো ন্যারেশনে যদি প্লিজ এবং সারযুক্ত থাকে তাহলে ওই ধরনের বাক্যগুলোকে আমরা যদি ইম্পারেটিভ সেন্স থেকে চিন্তা করে ন্যারেশন করি, দ্রুতভাবে করব না, সাধারণ নিয়মেই করব। এখানে জাস্ট এই দুইটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। প্লিজের পরিবর্তে বসাবো কাইন্ডলি বা পলাইটলি। কি বললাম? প্লিজের পরিবর্তে বসাবো কাইন্ডলি বা পলাইটলি। এই যে আমি হলুদ করে দিয়েছি, দেখেন এই লাইনটা পড়তে হবে। আর সারের পরিবর্তে বসাবো হচ্ছে রেসপেক্টফুলি। কেমন? আর তেমন পরিবর্তন আপনার এখানে করতে হবে না, এই দুইটা জিনিস জানলেই যথেষ্ট। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা লাস্টে বলেছি এখানে, যে অনেক সময় কিন্তু এই কাইন্ডলি, পলাইটলি, রেসপেক্টফুলি এগুলো কিন্তু উজ্জ্ব থাকতে পারে। হ্যাঁ, প্লিজ স্যার থাকলেও অন্যান্য সময় এগুলো উজ্জ্ব থাকতে পারে। সো আমি এখানকার উদাহরণে না গিয়ে আমি আপনাদেরকে ডিরেক্ট চলে যাচ্ছি বিগত সালে আসা উদাহরণে নিয়ে আলোচনায়। প্রশ্ন 14 নম্বর প্রশ্নে বলছি, শার্লি সেইড টু মি, হ্যাঁ, শার্লি সেইড টু মি প্লিজ গেট মি এ ড্রিঙ্ক। এখানে খুব লক্ষ্য করে উত্তর করার চেষ্টা করেন। দেখেন, প্রথম অংশের নিয়ে তো কোনো প্রবলেম নেই, প্রথম অংশ আশা করি বুঝতে পারছেন সবাই। এখানে প্রথম অংশে আমরা দেখেন দেওয়ার মতো আছে কি, একটাই আছে, আক্সড, তাই তো? আচ্ছা, দিলাম আক্সড, উত্তরটা কেন হলো এটাকে বুঝেন, আক্সড মি। আর এই যে প্লিজের পরিবর্তে যে আমরা বসাতে চেয়েছিলাম কাইন্ডলি, স্যারের পরিবর্তে প্লিজ, এগুলো সেই চেঞ্জটা নাই, সরাসরি প্লিজ শব্দটাকে এখানে উজ্জ্ব রাখা হয়েছে। দ্যাট মিনস আমি এই অংশটারই ন্যারেশন করেছি। সো উত্তর হয়েছে টু গেট এ ড্রিঙ্ক। সরি, এটা না, উত্তর হচ্ছে এইটা, টু গেট হার এ ড্রিঙ্ক। এই যে মি পরিবর্তন হবে, ফার্স্ট পার্সন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, তো শার্লি হচ্ছে ফিমেল, এই জন্য ব্যবহার করছি হার। ক্লিয়ার? 14 নম্বরটা বুঝতে পারলেন তো সবাই? আচ্ছা, একটু মাঝে মধ্যে সারা শব্দ দিতে হবে, হ্যাঁ, ঘুমিয়ে গেলে হবে না। চলে যাচ্ছি আমি, তাহলে এই নিয়মটা ক্লিয়ার। 14 নম্বরটা এখান থেকে খুব কম প্রশ্ন আসছে, তারপরে যা আসছিল সেটা বুঝিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি যাচ্ছি হচ্ছে পরের নিয়ম। দেখেন, এই নিয়মে হচ্ছে লেট প্লাস আস যুক্ত ইম্পারেটিভ বাক্যের ন্যারেশন। কি বললাম? লেটাস, তার মানে লেটের সাথে আস যুক্ত থাকলে আমরা এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ন্যারেশন করব। সবই সেম থাকবে, জাস্ট এখানে আপনাকে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, লিঙ্কার হিসাবে দ্যাটের জায়গাটা একটু মাথায় নেন। লেটার যুক্ত ইম্পারেটিভ বাক্যের ইনডাইরেক্ট করার ক্ষেত্রে লিঙ্কার হিসাবে নিবে হচ্ছে দ্যাট। দেখেন, আমরা কিন্তু স্বাভাবিক ইম্পারেটিভ বাক্যগুলোতে নিয়েছিলাম হচ্ছে টু অথবা নট টু, আর এখানে বলছি হচ্ছে আমরা নিব দ্যাট। কখন? যখন লেটার যুক্ত থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন, রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজ, সাজেস্ট এগুলো বসবে। হ্যাঁ, রিপোর্টিং ভার্বের পরিবর্তে এগুলো বসবে। অবজেক্ট থাকলে তার পূর্বে টু বসে। কি বুঝতেছেন বিষয়টা? আসের পরিবর্তে দে অথবা উই শুড বসে, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অবজেক্টিভ ফার্স্ট পার্সন হলে উই, অন্যান্য ক্ষেত্রে দে। এখন এখানে কিন্তু অনেকগুলো কথা দিয়েছি আমি দুমড়ে মুচড়ে। এখন এই এতগুলো কথা আপনার মনে রাখার দরকারও নাই, সম্ভাবনা। হ্যাঁ, যত নিয়ম কম মনে রাখতে পারেন চেষ্টা করবেন প্র্যাকটিসের মাধ্যমে, জাস্ট আপনি প্র্যাকটিক্যাল থিংটা বোঝার জন্য। হ্যাঁ, যে এটা কেন ন্যারেশন। হ্যাঁ, আচ্ছা, ন্যারেশনের বেসিক যদি বুঝতে হয় তাহলে আপনাদেরকে বলবো যে অবশ্যই আমার এক্সপার্ট ইংলিশ বইটা পড়েন। এক্সপার্ট ইংলিশ বইয়ে এগুলো কিন্তু একদম ডিপলি আলোচনা করে ভেঙে ভেঙে দেওয়া আছে। ক্লিয়ার? আর যারা ট্রান্সলেশন নিয়ে খুব বিপাকে আছেন তাদেরকে তো বরাবরই বলবো যে আমাদের এক্সপার্ট পাবলিকেশনসের এক্সপার্ট রুলস অফ ট্রান্সলেশনটা পড়বেন। আচ্ছা, তো যাই হোক, আমি এই নিয়মগুলোকে সরাসরি উদাহরণে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আরেকবার একটু সংক্ষেপে দেখে নেওয়ার চেষ্টা করেন। রিপোর্টিং ভার্বে প্রপোজ, সাজেস্টেড এগুলো বসবে। অবজেক্টের পূর্বে টু বসবে। আসের পরিবর্তে দে অথবা উই প্লাস শুড বসবে। মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসবে। এইগুলো কাজে লাগবে না যতক্ষণ উদাহরণ না দেখবেন।
সো চলে আসি 15 নম্বর উদাহরণে। দেখেন তো বলছি দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ হি সেইড লেট আস গো ফর এ ওয়ার্ক। একদম সাধারণ চিন্তা করেন তো, আমরা প্রথম কাজটাই দিয়েছিলাম হচ্ছে হি সেইডকে আমরা প্রপোজ বা প্রপোজডে আনবো। তার মানে এখানে সেইড মানে পাস্ট টেন্সে আছে, সো আমরা প্রপোজ বা প্রপোজড অথবা সাজেস্ট বা সাজেস্টেড এরকম শব্দে আনবো। এখন দেওয়ার মতো অপশন আছে এই তিনটা, তার মানে প্রপোজড, হ্যাঁ প্রপোজড আছে, প্রপোজড আছে, সাজেস্টেড আছে। এখন এই তিনটার মধ্যে উত্তর হবে। সো 15 উত্তর হচ্ছে 2, অনেকেই অলরেডি বলে ফেলেছেন 15 উত্তর 2। আর সি নাম্বার বাদ, কারণ এখানে দ্যাট নাই, তাহলে বি আর ডি এর মধ্যে উত্তর হবে। এখন দে থেকে আমরা ব্যবহার করতে বলেছি শুড, আমরা ন্যারেশনে এই লেটাসের ন্যারেশনে ইউজ করতে বলেছি শুড, দ্যাটস ওয়াই 15 উত্তরটা হচ্ছে 2 নম্বর। ক্লিয়ার? আচ্ছা, চলে যাব এবার পরের প্রশ্নে 16। এটা রিটেন টাইপ প্রশ্ন। 16 নম্বর, দ্য ইনডিরেক্ট অফ লেট আস সেল দ্য হাউস সেইড রিয়াজ লেট আস নট। আচ্ছা, এখন একটু বড় কিন্তু এটা, হ্যাঁ মনে হচ্ছে স্বাভাবিক না, আগে যেটা শিখলেন সেটার সাথে ম্যাচিং নেই, কিছু অতিরিক্ত জিনিস আছে। সো আগে নিজে থেকে একটু ব্রেন স্টর্মিং করেন, আপনার নিজের ব্রেনকে একটু বোঝার সুযোগ দেন যে পারি কি পারি না। হ্যাঁ আচ্ছা, ষোলো নাম্বার বলছি দ্য ইনডিরেক্ট অফ লেট আস সেল দ্য হাউস সেড রিয়াজ। দেখেন রিয়াজ বললো চলো আমরা বাড়িটা বিক্রি করি, আর সেড রিনা, রিনা বললো লেট আস নট, বললো না আমরা বিক্রি করব না। সো আচ্ছা বি 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 এক্স্যাক্টলি। আচ্ছা ইসমাত 15 বি বলছিলেন। আচ্ছা 16 নম্বরে আছি আমরা। কি 16 নম্বরে কোনো কিছু বুঝতে পারছেন না পারছেন না? দেখেন এখানে দুইটা আছে, দুটাকেই আপনাকে ন্যারেশনের থিমের মধ্যে ফেলতে হবে, আর কিচ্ছু না। দেখেন রিয়াজ সাজেস্টেড, এগুলো আসলে ভিন্ন ধর্মী, তো এই ভিন্ন ধর্মীগুলো স্বাভাবিকভাবে 2-1 বার আসছে, খুব একটা বেশি আসে না। রিয়াজ সাজেস্টেড সেলিং দ্য হাউস, দেখেন এখানে কে প্রথমে প্রস্তাব করেছে? রিয়াজ। দেখেন প্রথম অংশে রিয়াজ বলছে চলো বাড়িটা বিক্রি করি, সো রিয়াজ প্রপোজ দিতে পারেন, সাজেস্টেড দিতে পারেন। রিয়াজ প্রপোজ অথবা সাজেস্টেড, রিনা একজন লিখেছেন তাও ঠিক আছে। সেলিং দ্য হাউস বাট রিনা অবজেক্টেড, মানে হচ্ছে রিনা কি করলো, এটাকে নাকচ করে দিল। সো এটাকে একজন উত্তর করেছেন যে রেজা প্রপোজড রিনা দ্যাট দে শুড সেল দ্য হাউস। এক্স্যাক্টলি, হ্যাঁ রজনী যে উত্তরটা লিখেছেন এটা কিন্তু 100% কারেক্ট, ভুল বলা যাবে না। আর আমি এখানে যে উত্তরটা আপনাদেরকে সিন করাচ্ছি, এই উত্তরটা হচ্ছে সরাসরি এই যে এই বিশ্ববিদ্যালয়ে অপশনে ছিল। ক্লিয়ার? আর কিছু না। সো আমি চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে পরের প্রশ্নে 17। হি সেড টু হিজ ফ্রেন্ড লেট আস প্লে নাও। দেখেন তো এই প্রশ্নটা পারার কথা, খুব বেশি কঠিন নয়। ওই যে লেটাস দিয়ে আগের মতোই একদম সেম নিয়ম, সেম নিয়ম। হি সেড টু হিজ ফ্রেন্ড লেট আস প্লে নাও। এখানে এই যে সেইটুকে পরিবর্তন করে সাজেস্টেড বা প্রপোজড তৈরি করেন। হ্যাঁ যেহেতু লেটাস আছে, লেটাস থাকার কারণে আমরা সাজেস্টেড বা প্রপোজ দিয়ে করব, সাজেস্ট বা প্রপোজ দিয়ে করব। পাস্ট টেন্স হলে সাজেস্টেড বা প্রপোজড এরকম। তাহলে এখানে হবে হি প্রপোজড হিজ ফ্রেন্ড অথবা হি সাজেস্টেড হিজ ফ্রেন্ড। লেটাস থাকলে এখানে বসাবো দ্যাট, আর এখানে আমরা বসাবো হচ্ছে দে, তাই তো? দে শুড প্লে নাও। ক্লিয়ার? একদম সহজ। এই যে দেখেন উত্তর। ক্লিয়ার? দ্যাট দে শুড প্লে, আচ্ছা নাও থাকলে দেন হয়ে যাবে আর কি, এটা আমরা শব্দগত পরিবর্তনের বিষয়টা একটু খেয়াল রাখছি। তাহলে নাও থেকে হয়ে গেছে দেন, আর সব ঠিক আছে। তাহলে আমরা যদি কখনো কোনো ইম্পারেটিভ বাক্যে লেটাস পাই, তাহলে আমরা ওই বাক্যগুলোকে আমরা ন্যারেশন করতে দ্যাট আনবো। হ্যাঁ, আর লেটাসের পরিবর্তে দে ব্যবহার করে ওখানে দে বা উই ব্যবহার করে শুড আনবো। কেমন? আচ্ছা, হি সাজেস্টেড হিজ ফ্রেন্ড দ্যাট দে শুড প্লে দেন। এক্স্যাক্টলি, রজনী সঠিক উত্তর করেছেন। চলে যাচ্ছি পরের এমসিকিউতে। আচ্ছা সরি, এইটা ছিল এই পর্যন্ত নিয়ম, লেটাসের নিয়ম। এখন আমরা পরের নিয়মে যাচ্ছি। দেখেন লেট মি, লেট দেম, লেট হিম, তার মানে এক কথায় লেট আস বাদ দিয়া লেটের সাথে অন্যান্য যেগুলো থাকতে পারে, তার মানে লেট মি থাকতে পারে, লেট দেম থাকতে পারে, লেট হিম থাকতে পারে। এসব যুক্ত কোনো ইম্পারেটিভ বাক্য যদি থাকে তাহলে সেই বাক্যের ন্যারেশনটা কীভাবে হবে?
দেখেন একদম ভেঙে ভেঙে কিন্তু বোঝাচ্ছি, এগুলো থেকেই কিন্তু এখন বিসিএস বা অন্যান্য চাকরি পরীক্ষা বলেন বা বিশ্ববিদ্যালয় পরীক্ষা বলেন, সব জায়গায় এখন কঠিন থিমে প্রশ্ন হবে। সামনে তো আরও কঠিন থিমে প্রশ্ন হবে, আগের সেই দিন আর থাকবে না। হ্যাঁ, সো আপনাদেরকে এই নতুন নতুন নিয়মগুলো, অ্যাডভান্স লার্নিংগুলো কিন্তু শিখে নিতে হবে। আমার বইতে প্রচুর অ্যাডভান্স লার্নিং পাবেন আপনারা। আচ্ছা দেখেন, লেট প্লাস মি অথবা দেম প্লাস হিম যুক্ত ইম্পারেটিভ বাক্যের ন্যারেশন। লেট মি, লেট হিম অথবা লেট দেম ইত্যাদি যুক্ত ইম্পারেটিভ বাক্যের ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আমরা লিঙ্কার হিসাবে এখানেও কি ইউজ করব, দ্যাট ইউজ করব। এই যে খেয়াল করেন, তার মানে লেট যুক্ত হলেই আমরা ইউজ করব দ্যাট, এটা শিওর হয়ে গেলাম। এখন এখানে রিপিটিং ভার্বের পরিবর্তে আমরা রিকোয়েস্ট নিতে পারি, ডিজায়ার নিতে পারি, অর্থাৎ এখানে কোনো লিমিটেশন নাই, আপনি রিকোয়েস্ট, ডিজায়ার, অর্ডার এগুলো নিতে পারবেন। এরপর বলছি রিপোর্টেড স্পিচের গঠন হবে কি, দেখেন তো রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমা উঠে পরেরটা, স্পিচ মানে ইনভার্টেড কমারটা, হ্যাঁ কি হবে দেখেন, দ্যাট হবে প্লাস রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পুনরায় সাবজেক্ট বসবে। রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট থাকবে প্রথমটাতে, হ্যাঁ ওই সাবজেক্ট বসবে, তারপরে মাইট বসবে অথবা মাইট বি অ্যালাউড টু বসবে। দুইটা জিনিসই বসানো যায়, অথবা শুধু মাইট বসালে ভার্বের বেস ফর্ম, আর মাইট টু বি অ্যালাউড বসালেও ভার্বের বেস ফর্ম, কারণ এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, আবার মাইটের পরে বেস ফর্ম হয়। ক্লিয়ার? তাহলে এই নিয়মটাও কিন্তু খুব জরুরি। তাহলে আমরা একদিকে দেখলাম লেট আসের নিয়ম, আর এখানে দেখছি হচ্ছে লেট মি, লেট দেম, লেট হিম। ঠিক আছে, সেম জিনিস, জাস্ট এখানে সাবজেক্টটা আনতে হবে হচ্ছে পূর্বের বাক্যের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের, আর এখানে শুড না বসিয়ে বসাতে হবে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। আচ্ছা, এখন আপনাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার করতে হলে যেতে হবে আমাকে এমসিকিউ সলিউশনে। আচ্ছা, এমসিকিউ সলিউশন নাই, রিটেন সলিউশনের আগে এমসিকিউ সলভটা করেন। 20 নম্বর প্রশ্ন, প্রশ্ন 20, দ্য ইনডাইরেক্ট স্পিচ অফ হি সেইড লেট মি হ্যাভ সাম মিল্ক, লেট মি হ্যাভ সাম মিল্ক, কি হবে উত্তর? খুব ঝটপট উত্তর চাচ্ছি। বলেন কি হতে পারে? ইসমত, রুমা খুব দ্রুত উত্তর দিবেন, রজনী, শাহজাহান, যারা যারা দেখছেন আমাকে খুব দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করেন। একটি কথা জানিয়ে রাখা দরকার, সেটি হচ্ছে যারা আমাদের এই ক্লাসগুলো পরবর্তীতে দেখতে চান, আমাদের অবশ্যই গ্রুপে শেয়ার করা থাকবে এবং ইউটিউবে আপলোড দেওয়া থাকবে। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এক্সপার্ট ইংলিশ আড্ডা, আর আমাদের গ্রুপের নাম হচ্ছে এক্সপার্ট ইংলিশ। সো এই সমস্ত জায়গাতে আপনারা সব ক্লাসগুলো পেয়ে যাবেন প্রিভিয়াস। এই যে ক্লাসটি চলছে এটি হচ্ছে 31, দ্যাট মিনস প্রিভিয়াস 30 ক্লাস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউবের মধ্যেও লাইভ ক্লাস বলেই পাবেন। আচ্ছা, তাহলে 16 নম্বরের উত্তর বলছেন হচ্ছে, 20 নম্বর উত্তর বলছেন 4, ইসমতে বলছেন 4, এক্স্যাক্টলি প্রত্যেকেই সঠিক উত্তর করেছেন। তো উইস্ট অথবা ডিজায়ার্ড ইউজ করছি, দ্যাট, তারপরে এই যে মাইট শব্দ দেখে অনেক উত্তর করছে, যে মাইট আছে তার মানে মাইট তো একটাতেই আছে, তাই না? ওই জন্য মাইট যুক্তটাই উত্তর করছেন, তাই তো? আচ্ছা, উত্তর সঠিক হয়েছে, অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে এখন এখানেই রিটেন প্রশ্ন একটু দেখাবো, 18 আর 19। এই দুটো কিন্তু লিখিত আকারে দিয়েছি, হ্যাঁ খুব ঝটপট উত্তর করে ফেলেন। 18 এবং 19 রিটেন আকারে পারবেন তো নাকি? হি সেইড লেট মি কাম ইন, হ্যাঁ এখানে সেইডকে আমরা লিখতেই পারি যে কোনো একটা শব্দ। আচ্ছা, রিকোয়েস্ট দিতে পারেন, নো প্রবলেম। আচ্ছা, একটা আছে হি সেইড লেট মি কাম ইন, কী হবে রিটেন উত্তর? সময় দিচ্ছি মাত্র 20 সেকেন্ড, এখানে বেশিক্ষণ লাগবে না। আর এই যে লেট মি থাকলে তো আমরা বলছি দ্যাট বসাবো, আর আগের সাবজেক্ট বসাবো, সাথে বসাবো মাইট। আচ্ছা, বেশ ক্লু দিয়ে দিলাম আপনাদেরকে। হ্যাঁ, এত ক্লু দেওয়ার পরে না পারার কিছু নাই আসলে, তারপরেও যাদের বেস দুর্বল তারা একটু কষ্ট হতে পারে। আচ্ছা দেখেন, শি রিকোয়েস্টেড দ্যাট শি মাইট কাম ইন, আর কোনো চেঞ্জ আছে? একদম সেম, ঠিক এইটাও একই রকম হবে। মানে এখানে হচ্ছে সাবজেক্ট আকার আসবে প্রথম সাবজেক্টটা, মানে এই যে এখানে যে আনোয়ার সাবজেক্ট ছিল সেটাই আসলে পরে যায়, এখানে হি মানে তো আসলে আনোয়ারকেই বোঝানো হচ্ছে, কেমন? আচ্ছা, প্রথম সাবজেক্ট বসবে আর হচ্ছে মাইটের ব্যবহারটা করবেন, তাহলে দেখবেন উত্তর পেয়ে গেছেন। আনোয়ার সেইড দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি লাইকড, এই যে মাইট আসছে, এখানেও মাইট আসছে। আচ্ছা, রজনী বলছেন হচ্ছে শি উইশড দ্যাট শি মাইট গো ইন, হি উইশড দ্যাট শি মাইট গো ইন। আচ্ছা, কাম থাকলে গো করেছেন, আচ্ছা চেঞ্জ করা যাবে, নো প্রবলেম। আচ্ছা ঠিক আছে, লেট মি থেকে হয়েছে হচ্ছে শি, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবার এই আলোচনা থেকে পরের প্রশ্নে। এতক্ষণ পর্যন্ত 20টি এমসিকিউ আমরা সলভ করলাম হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সের নানান রকম ধরন ছিল,
সেই ধরনগুলো থেকে কিন্তু আমরা নানানভাবে আলোচনা করলাম। ক্লিয়ার? এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে অপটেটিভ সেন্টেন্সে, চলে যাব পরের পার্টে। তো চলুন যাওয়া যাক অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন। সো এখন আমরা অপটেটিভ বাক্যের কিভাবে ন্যারেশন হয় সেই নিয়মগুলো আগে সংক্ষেপে দেখব, তারপর বিস্তারিত। কেমন? আচ্ছা, চলুন দেখে আসি। অপটেটিভ বাক্যের ন্যারেশন করার বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে লিঙ্কার হিসাবে আমরা ব্যবহার করব হচ্ছে দ্যাট। খেয়াল করেন, আমাদের কিন্তু বারবারই ন্যারেশনে একটা জিনিস দেখতে হচ্ছে, সেটা হচ্ছে লিঙ্কার হিসাবে কি বসাবো, বা আমরা রিপোর্টিং ভার্ব অংশে কি পরিবর্তন করব, স্পিচ অংশে কি পরিবর্তন করব, এগুলো খুব খেয়াল রাখতে হবে। কেমন? এখানে বলছি অপটেটিভ বাক্যের ন্যারেশন করার বৈশিষ্ট্য হচ্ছে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে লিঙ্কার হিসাবে দ্যাট বসবে। আর এস এর বাক্যটি অপটেটিভ থেকে অ্যাসার্টিভ হয়। খেয়াল করেন, এই লাইনটা খেয়াল করেন। যারা খুব ভালো বুঝেন তাদের জন্যও কিন্তু এই লাইনগুলো খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটাবে পরীক্ষার হলে। ক্লিয়ার? আচ্ছা দেখেন, বলছি আর এস এর বাক্যটি অপটেটিভ থেকে অ্যাসার্টিভ। আচ্ছা, আর এস মানে রিপোর্টেড স্পিচ যে বাক্যটা থাকবে সেটা অপটেটিভ থাকলে আমরা ওটাকে অ্যাসার্টিভ তৈরি করে ফেলবো। বাক্যের অর্থ অনুসারে আরভি অংশে প্রে, প্রেইড, উইশ অথবা উইস্ট, এই চারটা শব্দকে প্রেফার করবেন। কি কি বললাম? প্রে, প্রেইড আর হচ্ছে উইশ অথবা উইস্ট। আচ্ছা, এই চারটা শব্দকে আমরা প্রেফার করব। আচ্ছা, তাহলে এই বিষয়টা মনে হয় ক্লিয়ার। আপনারা এখন চলে যাচ্ছে আপনাদেরকে নিয়ে উদাহরণে নিয়ে আমি বিষয়টা একটু ভাঙার চেষ্টা করছি। প্রার্থনা বোঝাতে অপটেটিভ বাক্যের ন্যারেশন, মানে অপটেটিভের আমি আবার ভেঙে ভেঙে এখন আলোচনা করব আর কি। হ্যাঁ, দেখেন, প্রার্থনা বোঝাতে আপনার অপটেটিভ বাক্যের ন্যারেশনে আমরা ইউজ করব কি? প্রার্থনা বোঝাতে আমরা এই দুইটা শব্দকে প্রেফার করব, প্রে বা প্রেইড। খেয়াল করেন, প্রার্থনাটা কিন্তু মানুষ সাধারণভাবে কার কাছে করে বলেন? আল্লাহর কাছে করে। হ্যাঁ, সৃষ্টিকর্তার কাছে করে। সো তখন আমরা প্রে বা প্রেইড এই দুইটা শব্দকে ইউজ করব। বুঝতে পারছি? তাহলে আমরা প্রার্থনা বোঝাতে ইউজ করব প্রে বা প্রেইড। আর আর এস অংশ তো অপারেটিভ থেকে অ্যাসার্টিভ হবেই, লিঙ্কার হিসাবে দ্যাট, এটাও বলেছি। আচ্ছা, এখানে একটা উদাহরণ টানা আছে, আমরা এই উদাহরণ না দেখে সরাসরি চলে যাচ্ছি বিগত সাল কেন্দ্রিক উদাহরণে। দ্যাট মিনস 21 নম্বরে আসেন। আমাদের লাইভ ক্লাস কিন্তু প্রায় শেষের দিকে। যারা অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও কিন্তু দেওয়া আছে, আমাদের দেখবেন পিন করে দেওয়া আছে, যারা কমেন্ট দেখছেন পাবেন। আচ্ছা, 21 নম্বর বলা আছে হি সেই টু ইউ মে আল্লাহ ব্লেস ইউ। কী হবে উত্তর? খুব ঝটপট উত্তর চাই। 21 নম্বর কে দিতে পারবেন দেখি? কোশ্চেন 21 দেখেন তো, বলছি ইনডাইরেক্ট স্পিচ হি সেইড টু ইউ। দেখেন, হেই সেইড টু ইউ থেকে আমরা সেইড টুকে চেঞ্জ করে বসাবো হচ্ছে প্রে বা প্রেইড, যেহেতু এখানে আল্লাহর কাছে প্রার্থনা বোঝাচ্ছে। সো প্রে বা প্রেইড কিন্তু এখানে একটাই আছে। সো চোখ বুঝেও কেউ যদি মনে করে এইটাই দেখে উত্তর করব, তাও কিন্তু উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? সো এইটা আসলে কঠিন প্রশ্ন না, তার মানে উত্তর 2 নম্বর অনেকে দিয়ে ফেলেছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এডওয়ার্ড ক্যাটনিক কোথা থেকে বলছিলেন দেখছেন, আমাকে জানানোর চেষ্টা করেন। আচ্ছা, স্মার্ট রুমা বলেছেন 21 অনেক ধন্যবাদ। এখন দেখি 22 আর 23 নাম্বার কারা পাচ্ছেন। কোশ্চেন 22, 23 একদম সেম না? দেখেন একদম সেম। বলছে মে গড ব্লেস ইউ, আর হচ্ছে টিচার সেইড টু মি। আর এখানে বলছে হি সেইড মে আল্লাহ সেভ মাই চাইল্ড। দুইটাই কিন্তু সৃষ্টিকর্তার কাছে। তার মানে সৃষ্টিকর্তা হলে আমরা বলছি যে এখানে প্রে বা প্রেইড ইউজ করব। তাহলে প্রথমটা হবে টিচার প্রেইড মি, সরি প্রেইড মি। আচ্ছা, এখানে হবে তারপর ইউজ করতে হবে দ্যাট গড। কি বলবেন বলেন? হ্যাঁ, সাধারণ যে নিয়মগুলো সে একদম সেম নিয়ম, এখানে কঠিন কোনো কিছুই না। দ্য টিচার প্রেইড দ্যাট গড মাইট। এই যে মে থেকে আমরা জানি হচ্ছে ন্যারেশনে গেলে মাইট হয়ে যায়। হ্যাঁ, মানে টেন্সের থিঙ্কিংটা এখানে কাজ করে। সো মাইট ব্লেস মি। এরপর 23 নাম্বারটা আমাকে একটু কমেন্ট করে জানান তো। 23 নাম্বারটা আমরা কিন্তু ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো কষ্ট পাওয়ার কিছু নাই, তাড়াতাড়ি শেষ করে দেবো আজকে। প্রশ্ন 23, শি সেইড মে আল্লাহ সেভ মাই চাইল্ড। আচ্ছা, এক্স্যাক্টলি রজনী, প্রথম উত্তরটা ঠিক আছে। 23 নাম্বারটা, 23ও একই রকম। হ্যাঁ, এখানে হবে কি শি প্রেইড, তারপরে হবে দ্যাট আল্লাহ মাইট সেভ মাই চাইল্ড। একদম ইজি, এইগুলো সবাই পারেন মোটামুটি। আপনাদেরকে ন্যারেশনে কিন্তু একটু কঠিন ধরনের ন্যারেশনের ক্লাসটা হবে আগামী ক্লাস। তার মানে হচ্ছে পরের ক্লাসটা আপনারা যারা
ন্যারেশনের এক্সেপশনাল নিয়মগুলো শিখতে চান, অ্যাডভান্স লার্নিং নিয়মগুলো, তারা কিন্তু পরের ক্লাসটা কোনোভাবেই মিস করবেন না। হ্যাঁ, এখন বলে দেওয়া দরকার যে পরের ক্লাসটা আমাদের কবে হচ্ছে। এইটা আপনারা যারা ফেসবুক গ্রুপে ক্লাসগুলো করেন লাইভ ক্লাস আকারে, তারা আমাদের গ্রুপে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তবে আশা করছি আগামীকালই আমরা লাইভ ক্লাসটা নিয়ে নিব। সো ধরে না কালকে নিব ইনশাল্লাহ। তাহলে আমাদের লাইভ ক্লাসটা হবে নেক্সট কালকে। আর একটা বিষয় হচ্ছে, আপনাদেরকে বলছিলাম যারা ইউটিউবে দেখছেন আমার এই সিরিয়ালটা অর্থাৎ রেকর্ড ভিডিওটা, তারা কিন্তু স্বাভাবিকভাবে পেয়ে যাবেন সিরিয়ালের ভিডিওটা। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, তাহলে 23 নম্বরও সবাই পারলেন। আমি আশা করি এবং বিশ্বাস রাখি যে আপনারা অবশ্যই ভালো করবেন। যারা আমার সাথে লেগে থাকবেন ইনশাল্লাহ পরীক্ষায় এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবেন, প্রচুর। আচ্ছা, এবার যাচ্ছে হচ্ছে মঙ্গল কামনা বোঝাতে অপারেটিভ বাক্যের ন্যারেশন। কি বললাম বলেন? মঙ্গল কামনা। আগেরটা ছিল হচ্ছে প্রার্থনা, আর এটা মঙ্গল কামনা। এখন এই বেসিক যদি কারো মাথায় না থাকে তাহলে একটু সমস্যা। এখন প্রার্থনা হচ্ছে আল্লাহর কাছে, আর মঙ্গল কামনাটা আপনি নিজে নিজে কারো মঙ্গল কামনা করতে পারেন। ক্লিয়ার? মানে মানুষে যেইটা। হ্যাঁ, আচ্ছা দেখেন, এক্ষেত্রে আমরা উইশ বা উইশ ইউজ করবো, এই পার্থক্যটা অনেকে বুঝে না। বিভিন্ন বইতেও কিন্তু এই জায়গাটা ভুল করা আছে, মানে গোলমাল পাকানো আছে। এটা বুঝেই না যে কখন প্রে হবে কখন উইশ হবে। হ্যাঁ, প্রে হবে হচ্ছে আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা বোঝালে, আর ব্যক্তিগতভাবে ব্যক্তিকে মঙ্গল কামনা করতে পারে। হ্যাঁ, যেমন আমি বললাম যে তুমি সুখী হও, তুমি ভালো হও, দেশ উন্নত হোক, এই ধরনের জায়গাতে যখন আল্লাহ শব্দটা না আসবে তখন আমরা সেই ধরনের বাক্য ইউজ করবো উইশ। ক্লিয়ার? আর সব সেম নিয়ম, লিঙ্কার হিসাবে দ্যাট বসানো, অপটেটিভ ক্যাসারটিভ করা, হ্যাঁ, এগুলো সব সেম নিয়ম। তো চলে যাচ্ছি এখান থেকে প্র্যাকটিসে। প্র্যাকটিস 24 এবং 25। আজকের আলোচনা কিন্তু এই দুটি দিয়ে শেষ হচ্ছে, আর তেমন আপনাদের সাথে আলোচনা নেই আর কি। 24 এবং 25 এই দুইটা উত্তর করার চেষ্টা করেন খুব ঝটপট। দুটাই লিখিত প্রশ্ন দিয়েছি, দেখেন মনে হয় পারবেন। তাহলে প্রথমটা আছে কি দেখেন, উই সেইড, তাই না? উই সেইড আছে। দেখেন এখানে উই সেইড লং লিভ বাংলাদেশ। দেখেন তো এখানে কি কোনোভাবে সৃষ্টিকতার কথা আছে? নাই, জাস্ট আমরা নিজেরাই বলছি যে বাংলাদেশ দীর্ঘযোগী হোক, তার মানে মঙ্গল কামনা করছি দেশের, নিজেরাই। হ্যাঁ, সো এখানে আমরা ইউজ করব হচ্ছে স্বাভাবিকভাবে এখানে ইউজ করব আমরা উইশ। হ্যাঁ, আচ্ছা, রাইমা সুলতানা রাখি দেখছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে উই উইশড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং, এক্স্যাক্টলি কারেক্ট উত্তর হচ্ছে এটা। যারা এই উত্তরটা ধারণা করেছেন তাদের সবাই সঠিক উত্তর করেছেন, অনেক ধন্যবাদ। উই উইশড, দেখেন এখানে উই উইশড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং। আর এটা অ্যাসার্টিভ হলো কী করে? এই যে দেখেন আগে দেখেন লং লিভ বাংলাদেশ, এখানে সাবজেক্টটা ছিল পরে, আর এখানে কি করলাম, সাবজেক্টটা আগে আনলাম, বাংলাদেশ মাইট লিভ লং। সাবজেক্ট আগে এনে ভার পরে দিলেই তো সেটা অ্যাসার্টিভ হয়। হ্যাঁ, আচ্ছা, আশা করি সবাই এই বিষয়টা ক্লিয়ার। 25 নম্বর প্রশ্ন, 25 কোশ্চেন 25। এখানে দ্য টিচার সেই টু মি, কী বলা আছে বলেন? দ্য টিচার সেই টু মি। আচ্ছা, এখানে মে ইউ পাস দ্য এক্সামিনেশন, শিক্ষক বললো তুমি পরীক্ষায় পাস করো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জায়গাতে আমরা টিচারের পরে উইস্ট বসাবো আর দ্যাট বসাবো, একইভাবে সাবজেক্ট ঠিক থেকে যাবে, ইউ পরিবর্তন হবে কি অনুযায়ী? এইটা অনুযায়ী, তাই তো? তার মানে আই মাইট পাস দ্য এক্সাম, আর কিচ্ছু না, একদম সহজ। ক্লিয়ার? এই শেষ প্রশ্নের উত্তরটা পর্যন্ত যারা করেছেন তারা সবাই বলবো যে অনেক অ্যাক্টিভ। আপনাদের এই দুর্দান্ত পারফরমেন্স আমাকে প্রতিদিনই বা প্রতিনিয়তই কিন্তু আমার কাজের ক্ষেত্রে অনেক ইন্সপাইরেশন জাগায়, অর্থাৎ আমি আপনাদের জন্যই কিন্তু বারবার এখানে ফিরে আসি। সো আপনারা আমাকে নিয়মিত এখানে কন্টিনিউ করতে যেভাবে অয়েল দিয়ে যাচ্ছেন, এই অয়েলটা সত্যিকারে খুব আমার জন্য কি বলবো, পজিটিভ সাইন। হ্যাঁ, সো আপনারা আমার সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ আমরা উভয় উপকৃত হব। সো এই চিন্তা রেখেই আজকের আলোচনাটা এই 25 নাম্বার এমসিকিউ পর্যন্তই শেষ হবে। আপনাদের সাথে আর খুব বেশি কথা বাড়াবো না, তাহলে আমাদের গ্রুপে নিয়মিত থাকবেন। আর এইটা আমি গ্রুপে এখনই শেয়ার করে দিব, যারা এইটা নিতে চান তারা অবশ্যই গ্রুপ থেকে নিজেদের ওয়ালে শেয়ার করে রাখবেন, কেমন? সো আমি আপনাদেরকে এবার একটু অতিরিক্ত কিছু দেখাচ্ছি, সেটি হচ্ছে এইটা আমার ব্যক্তিগত নাম্বার এবং আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এক্সপার্ট ইংলিশ আড্ডা। যারা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সকল ভিডিও এখানে পাবেন। ইভেন অন্যান্য যতগুলো অধ্যায় আছে প্রায় 600-র মতো ভিডিও পাবেন, তার মানে আপনার একদম টোটাল ইংলিশ কোর্সটা পাবেন। ক্লিয়ার? সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাচ্ছি। আর হচ্ছে এই দুইটা বইয়ের পরিচয় না দিলেই না, এক্সপার্ট জব ইংলিশ, এটা ইনশাল্লাহ
খুব দ্রুতই আপনারা ফিল্ডে পেয়ে যাবেন। আর আপাতত আপনারা এই এক্সপার্ট বেসিক ইংলিশটা পড়ছেন যারা, কাছাকাছি বই আশা করি সবাই ভালো করবেন। আমাদের লাইভ ক্লাসটা কন্টিনিউ করার জন্য পড়তে থাকেন। সো এই ছিল আপনাদের সাথে আজকের আয়োজনে। আর খুব বেশি বক্তব্য দিব না, দীর্ঘায়িত করছি না। দেখা হবে না, শুধু কথা হবে আগামীকাল আপনাদের সাথে লাইভ ক্লাসে। সো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আর আমার জন্য একটু দোয়া করেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। কারো কোনো বিশেষ প্রশ্ন থাকলে আমাকে ঝটকট করতে পারেন। কারো কোনো বিশেষ প্রশ্ন আমি জাস্ট থাকলে আপনি প্রশ্নটা করে রাখেন আমাদের কমেন্টের নিচে, আমি পরে সেটা দেখে আনসার করে দিব। ক্লিয়ার? সো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।